শ্রমিক সম্মেলন জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা বরণ করে নেব রাজ্যের কার্যকরী সভাপতি সম্মানীয় শঙ্কর দাস মহাশয়। বরণ করে নিচ্ছেন সোনালী ওঝা মহাশয়। ধন্যবাদ। আমরা বরণ করে নেব শহরের সম্মানীয় সভাপতি জগন্নাথ সামন্ত মহাশয়। আমরা বরণ করে নেব, একটু আসবেন, চলে গেলে হবে। আমরা বরণ করে নেব আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের ল সেলের সম্মানীয় তথা সিনিয়র অ্যাডভোকেট নবকুমার দণ্ডপাট মহাশয়। বরণ করে নিচ্ছেন নমিতা মাহাতো মহাশয়। ধন্যবাদ। আমরা বরণ করে নেব আমাদের এখানে ল সেলের থেকে আরো উপস্থিত শর্মিষ্ঠা দাস মহাশয়। শর্মিষ্ঠা দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন সোনালী ওঝা। আমরা বরণ করে নেব সম্মানীয় কার্যকরী সভাপতি জয়ন্ত চ্যাটার্জি মহাশয়। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় শ্রীরাম। আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব সম্মানীয় প্রাক্তন মন্ডল সভাপতি তপন সামন্ত মহাশয়কে। ওইদিকেই চলে আসুন, তাহলে তাড়াতাড়ি হবে, দেরি হবে না। শুধু পুষ্পস্তবক দিয়ে না, আমরা বরণ করে নিচ্ছি প্রাক্তন সভাপতি মন্ডল সভাপতি তপন সামন্ত মহাশয়কে। করতালি দিয়ে উৎসাহিত করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আকাশ বাতাস কাঁপিয়ে বলো বন্দে মাতরম। আমরা বরণ করে নেব সিআরইউসিসি মেম্বার সম্মানীয় সঞ্জয় হাজরা মহাশয়কে। বরণ করে নিচ্ছেন সোনালী সাউ সঞ্জয় হাজরা মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নেব প্রাক্তন কোষাধ্যক্ষ সুমন্ত মণ্ডল মহাশয়। আমরা বরণ করে নিচ্ছি সুমন্ত মণ্ডল প্রাক্তন কোষাধ্যক্ষ। আমরা বরণ করে নেব আমাদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় খোকন ধর মহাশয়কে। বরণ করে নিচ্ছি সম্মানীয় খোকন ধর মহাশয়কে। বরণ করছেন সোনালী সাউ। জয় শ্রীরাম। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় সীমা মণ্ডল মহাশয়কে, জেলা কমিটির সম্পাদিকা। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিশাখা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মী সংগঠনের সভাপতি মাননীয় সুনীল দাকে। বরণ করে নিচ্ছেন নমিতা মাহাতো মহাশয়। ধন্যবাদ। জয় শ্রীরাম। আমরা বরণ করে নেব নিশ্চয়তা প্রকল্পের পক্ষ থেকে সম্মানীয় গোপাল বাবুকে। গোপাল বাবুকে বরণ করে নিচ্ছেন সোনালী ওঝা মহাশয়। ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন বিজেএমটিইউসির মেদিনীপুর শহরে চেতনা সম্মেলনে সমস্ত কার্যকর্তাদের বরণ করা হচ্ছে। মেদিনীপুর শহরের সমস্ত
সতীনাথ মুখার্জি সাধারণ মহাশয়। মানুষ এই শ্রমিক কল্যাণ চেতনায় অংশগ্রহণ করেছেন। শ্রমিকদের কল্যাণের স্বার্থে, কল্যাণের দাবিতে 34 বছর বামফ্রন্টের সরকার भारत माता की 10 বছরের जय श्री সরকার राम। সাধারণ মানুষের এবং শ্রমিকের যে ন্যূনতম কিছু কাজ করেননি, তার সেই ক্ষোভ প্রকাশ আজকে এখানে भारत माता की जय श्री राम। আমরা এখন আমাদের দ্বিতীয় পর্যায়ে বরণ করে নেওয়ার কার্যক্রম সমাপ্ত করলাম। আমরা পরবর্তী সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করব। আমরা তৃতীয় পর্যায়ে আমাদের এখানে কিছু ঘোষণা বাকি আছে। আমরা আজকে কিছু নতুন পদ ঘোষণা করব, সেই ঘোষণাগুলি করছি। প্রথম আমি ঘোষণা করলে আপনারা সামনে এসে সবার কাছে একটু নমস্কার জানিয়ে যাবেন। শহরের সাধারণ সম্পাদক সম্মানীয় সমীর দেবনাথ, আপনার সঙ্গে সবার পরিচয় হোক। আপনি উঠে দাঁড়িয়ে সবাইকে নমস্কার জানান। সমীর দেবনাথ। শহরের সাধারণ সম্পাদক সম্মানীয় সঞ্জয় বিশ্বাস। শহরের সম্পাদক সম্মানীয় তন্ময় ভট্টাচার্য মহাশয়। বন্দে মাতরম। ভারত মাতা কি। শহরের সম্পাদক আর আমাদের শহর কমিটির দুই সম্পাদিকাকে আমি অনুরোধ করবো সামনে আসার জন্য, সোনালী সাহু এবং নমিতা মাহাতো। বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ। শহরের দুই অন্যতম সম্পাদিকা সম্মানীয় সোনালী সাহু, সম্মানীয় নমিতা মাহাতো। শহরের সম্পাদক সম্মানীয় শ্রী তপন চ্যাটার্জি মহাশয়কে আমি অনুরোধ করবো, তপন চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করবো সামনে একবার এসে নমস্কার জানানোর জন্য। ধন্যবাদ। বিজেপির আইটি সেলের কো কনভেনার সম্মানীয় সোনালী ওঝাকে আমি অনুরোধ করবো সবার সামনে একবার পরিচয় দিয়ে যান। বন্দে মাতরম। ভারত মাতা কি জয় শ্রী রাম। বিজেপি জিন্দাবাদ। আজকের এই শহর সম্মেলন আমরা সুন্দরভাবে পরিচালনা করে এগিয়ে যাচ্ছি। আমাদের এই শহর সম্মেলন শ্রমিক চেতনা উন্মেষ। আজকে যে সমস্ত শ্রমিক ভাই বোনেরা দাদা দিদিরা এসেছেন সবাইকে আপনাদের জানাই দৈনিক অভিনন্দন, স্বাগত। আমি আমাদের এখানে উপস্থিত আজকে শহর সভাপতি মহাশয়কে দু চার কথা বলার জন্য আমি মাইক্রোফোন ওনার হাতে তুলে দিলাম। আজকের এই শুভ দিনের অনুষ্ঠানে আমাদের শহরের প্রত্যেকটা মানুষের সুপরিচিত প্রাক্তন চেয়ারম্যান মহাশয় অনব বসু মহাশয় উপস্থিত আছেন এবং বিজেপির রাজ্য সহসভাপতি শঙ্কর দাস মহাশয় উপস্থিত আছেন এবং শ্রমিক সংগঠনের জেলা সভাপতি পবিত্র সাহু মহাশয় উপস্থিত আছেন এবং আরো সমস্ত আমাদের কার্যকর্তারা উপস্থিত আছেন। এই উপস্থিতিতে দু একটা কথা বলবো। এটা তো কোনো রাস্তা ঘুরে চকে বক্তৃতা দেওয়ার প্রোগ্রাম নয়, তবে ছোট করে দু এক লাইন বলবো। আমি শ্রমিকদের নিয়ে যে আমাদের সংগঠন চলছে, আপনারা আমাদের ডাকে এসেছেন, আমাদের খুবই সৌভাগ্য। আগামী দিন এই আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের এই বার্তা, আজকের যে প্রোগ্রাম, চকে চকে মাঠে রাস্তাতে সমস্ত শ্রমিক ভাইরা যে আছেন, দিন খেটে খাওয়া মানুষ,
শ্রমিক বলতে সমস্ত আপনারা জানেন সেই শ্রমিকদের কাছে আমাদের বার্তা পৌঁছাতে হবে আর এবং শ্রমিকদের সংগঠন আমাদের এগিয়ে চলতে হবে। আজকে ভারতীয় জনতা পার্টির এই প্রোগ্রাম, ভারতীয় জনতা পার্টি জিতবে এটা নিশ্চিত 21 সালে, কিন্তু আমরা শ্রমিকরা একসাথে হয়ে সেই বিজেপি পার্টি ভারতীয় জনতা পার্টিকে জিতার লক্ষ্যে আমরা চকে মাঠে ময়দানে সমস্ত জায়গায় ছাপিয়ে পড়ব। এবং আমাদের যে আর একটা কথা বলতেই হয়, এই মুখ্যমন্ত্রী বিরুদ্ধে আমাদের এই লড়াই এই 2021 সালে আমাদের সমস্ত কার্যকর্তাদের সহযোগিতার মাধ্যমে আমাদের এই বিধানসভা হইতে আমরা চারিদিকে দেয়ালে লিখেছি, মানুষের মনে মনে পৌঁছাচ্ছি যে 200 পা একদম সত্যি কথা, এ নিশ্চিত এটাকে সম্পূর্ণ করতে হবে আমাদের কাজের মাধ্যমে। সবাইকে নমস্কার জানিয়ে আমার এই ছোট বক্তব্য শেষ করলাম। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। ধন্যবাদ সম্মানীয় সহ সভাপতি জগন্নাথ সামন্ত মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত আছেন অনেক গুণীজন গণ্যমান্য ব্যক্তি। আমরা হয়তো এত বক্তব্যের সময় নেই, আমরা 1টা বাজে অনুষ্ঠান খুব দীর্ঘায়িত করবো না। সম্মানীয় প্রণবদা আছেন, ওনাকেও আমরা খুব বেশি দেরি করাবো না। উনি আজকে আমাদের এই সংগঠনের সম্মেলনে এসে সম্মেলনের উদ্বোধন করেছেন, এর জন্য আমরা গৌরবিত, এর জন্য আমরা গৌরবান্বিত, আমরা মহিমান্বিত। আমরা ওনাকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই, বৈদিক অভিনন্দন জানাই। আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন তপন সামন্ত মহাশয়, ওনাকে 2-4 কথা বলতে অনুরোধ করব। নমস্কার। মঞ্চে উপস্থিত বিজেপি সহ সভাপতি সম্মানীয় জগন্নাথ সামন্ত মহাশয়, মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টি এবং শহরের গুণী ব্যক্তি সমাজসেবী সম্মানীয় প্রণব বসু মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন রাজ্যে বিজেপি কার্যকরী সভাপতি সম্মানীয় শঙ্কর দাস মহাশয় এবং এখানে সবাই উপস্থিত আছেন। সবাইকে গৌরব অভিনন্দন জানিয়ে আমি 2-4টি কথা বলব। বিজেপি এর আগে আমাদের মেদিনীপুর শহরে 500 মোর্চা, এই 500 মোর্চার নামে আমরা বিজেপি দেখি। 500 মোর্চা থেকে কনভার্ট হয়ে মেদিনীপুর শহরে বিজেপি এসেছে এবং প্রতিটি মোড়ে শ্রমিকদের স্বার্থে এই বিজেপি কাজ করে চলেছে। ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় সর্বক্ষেত্রে শহর সভাপতি, জেলা সভাপতি সহ আমাদের মধ্যে উপস্থিত জেলা সভাপতি আছেন পবিত্র মহাশয় সম্মানীয়, ওনাদের সহযোগিতায় কার্যক্রম অনেক আমি দেখেছি, অনেক কার্যক্রমে আমি অংশগ্রহণ করেছি। তবে আমাদের একটাই, আরো কার্যক্রমকে বাড়াতে হবে, সমাজের কাজ তুলে ধরতে হবে, সমাজের কাজ করতে হবে। মোদীজির যে সংকল্প সোনার বাংলা গড়ার জন্য, সেই সোনার বাংলা গড়ার জন্য আমরা আরো কাজে আগ্রহী হতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করব। জয় শ্রীরাম। আজকে আমাদের এই শ্রমিক চেতনা উন্মেষ সম্মেলন, আপনারা সবাই যারা উপস্থিত হয়েছেন, সমস্ত শ্রমজীবী মানুষ তথা অসংগঠিত এবং সংগঠিত ক্ষেত্রে শ্রমিক দাদা দিদি ভাই
ভাই বোনেদের সবাইকে জানাই গৌরী অভিনন্দন। নির্বাচনের প্রাককালে এটা অনেকটা নির্বাচনী প্রস্তুতি সভা বলতে পারেন। আমরা এখন আমাদের মধ্যে উপস্থিত হলেন আমাদের কার্যকরী সভাপতি সম্মানীয় প্রদীপ মান্না মহাশয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন জয়ন্ত চ্যাটার্জি মহাশয়। জেলা কমিটির কার্যকরী সভাপতি সম্মানীয় প্রদীপ মান্না মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন জয়ন্ত চ্যাটার্জি মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমরা আমাদের আজকের এই সম্মেলনের উদ্বোধন সম্মানীয় সকলের সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন পৌরপিতা প্রণব বসু মহাশয় অনুরোধ করব দু চার কথা বলার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। উপস্থিত আমাদের সকল কর্মকর্তাগণ, ভাইয়েরা বোনেরা, যারা আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করছেন, তাদের প্রত্যেককে আমি গৈরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমার দীর্ঘকাল সতীর্থ সহকর্মী শঙ্কর দাস মহোদয়। উপস্থিত আছেন আমার প্রতিবেশী মেদিনীপুর শহরে ৫ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তি এবং আমাদের ভারতীয় জনতা পার্টি শ্রমিক সংগঠন সেলের বিশিষ্ট কর্মকর্তা। এখানে অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত আছেন, জগন্নাথ বাবু আছেন। সকলকে আমি হার্দিক অভিনন্দন জানাই। আমি সকলের নাম বলতে পারলাম না এই কারণে যে আমি এই দলের নবনিযুক্ত। 19শে ডিসেম্বর আমার উপদেষ্টা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলেজিয়েট গ্রাউন্ডে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছ থেকে আমরা সদস্যপদ গ্রহণ করেছি। সেই 19শে ডিসেম্বরের পর থেকে আজকের এটা ধরুন 20শে ফেব্রুয়ারি, অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি, এই 2 মাস মাত্র অতিক্রান্ত হয়েছে। আমি ভারতীয় জনতা পার্টির সাথে একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ। সেই কারণে আজকের এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমাকে শঙ্কর বাবু সহ অন্যান্য কর্মকর্তাগণ আমাকে আহ্বান জানানো হয়েছে। আমি সানন্দে তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমি বলেছি আমি যথাসময় আপনাদের মধ্যে উপস্থিত হব। তার কারণ আমি যেহেতু বললাম যে নবনিযুক্ত, আমি সবসময় মনের মধ্যে এই আকাঙ্ক্ষা পোষণ করি
যে দল কখন আমাকে ডাকবে, আমাকে কাজ করবার সুযোগ করে দেবে, কাজ করবার জন্য আমাকে নির্দেশ দেবে। সেই কারণে দলের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ এলে পরে, কোনো নির্দেশ এলে পরে আমি সেই নির্দেশ কখনো অমান্য করি। আর এই ছাড়াও আরেকটা কারণ আছে, শঙ্কর দাসের সাথে আমার পরিচয়, যেটা আগেই বললাম, সুদীর্ঘকাল ধরে মেদিনীপুরে যে হকার সংগঠন, সেই হকার সংগঠনে আমরা সরকারের সাথে লড়াই করেছি। বামফ্রন্টের সরকার ছিল, তার বিরুদ্ধে লড়াই করেছি। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সরকার এসেছে, আমরা তার বিরুদ্ধেও কথা বলেছি। যদিও আমি সেই দলের মনোনীত মেদিনীপুর মিউনিসিপ্যালিটি পুরো প্রধান হিসেবে 10 বছর হিসেবে কাজ করতে পেরেছি, তা সত্ত্বেও আমার এই হকার বন্ধুরা, যাদের সাথে দীর্ঘকাল ধরে মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র এলাইছে অনেক সংগ্রামের মধ্যে আমরা লিপ্ত থেকে হকার বন্ধুদের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে সদর্থক এবং সঠিক ভূমিকা পালন করি। সেই কারণে আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান থাকাকালীন শঙ্করবাবুর নেতৃত্বে যখনই হকার বন্ধুরা আমার মিউনিসিপ্যালিটিতে কোনো দাবি দাওয়া নিয়ে গেছে, যা সঠিক, যা ন্যায্য এবং যে দাবি দাওয়া মেটানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, সেই কাজগুলি আমি করবার চেষ্টা করি। শঙ্করবাবু তার সাক্ষী আছেন। আমরা ঘন ঘন রবীন্দ্র নিলয়, কখনো বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে আমরা সভা সমিতি করে হকার বন্ধুদের নিয়ে আলাপ আলোচনা করেছি। এলাকায় এলাকায় গিয়ে মানুষকে সচেতন করেছি, তাদের বুঝিয়ে যে হকাররা শুধুমাত্র মেদিনীপুরের রাস্তা দখল করে থাকে, যেমন মেদিনীপুরের রাস্তা দখল করে থাকে তেমন মেদিনীপুরের রাস্তা আলোকিত করে না। রাত্রেবেলা যে আলো জ্বলে পুরসভা কর্তৃক কি পিডব্লিউডি কর্তৃক, সেই আলোয় মেদিনীপুর শহর আলোকিত হয় না যদি না হকাররা তাদের দোকানে আলো জ্বালিয়ে রেখে রাস্তাকে আলোকিত করে। সেই কাজটা তারা করতেন। তারা রাস্তা পরিষ্কার রাখবার চেষ্টা করতেন এবং শুধুমাত্র নিজেদের পরিবার পরিজন নয়, অনেককে চাকরি দিয়ে দোকানে কাজ করবার সুযোগ করে দিয়ে তাদের রুটি রুজির ব্যবস্থাও তারা করে দিয়ে। সেই সব কারণে আমরা হকারদের পাশে আগেও ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও যতদিন শরীরে শক্তি আছে, বুকে বল আছে, ভরসা আছে, মানুষের পাশে থেকে কাজ করবার ইচ্ছা আছে, ততদিন পর্যন্ত মানুষের সেবা করবার লক্ষ্যে সংগঠিত শ্রমিক এবং অসংগঠিত শ্রমিক তাদের পাশে থাকবার চেষ্টা। আমাদের মূলত
দু ধরনের শ্রমিক আছে, আমি যেটা বললাম। একটা হচ্ছে কি অর্গানাইজ সেক্টর, অর্থাৎ সংগঠিত শ্রমিক, আরেকটা আনঅর্গানাইজ সেক্টর, অর্থাৎ অসংগঠিত শ্রমিক। মূলত সমস্যা এবং কষ্ট এই অসংগঠিত শ্রমিকদের নিয়ে। যেমন আমাকে শঙ্কর বলছিল যে এমনকি যারা বাড়ির পরিচারিকার কাজ করে সেই মেয়েরাও এই ইউনিয়নের সাথে যুক্ত আছে। আমি তাদের কথাটাই আগে বলি যে আমাদের অনেকের বাড়িতে যারা স্বামী স্ত্রী বাচ্চা থাকে, বৃদ্ধা মা থাকে, বাড়ির সব কাজ তারা করে উঠতে পারে না। সেই কারণে কোনো পরিচারিকার প্রয়োজন হয়। সেই পরিচারিকাকে ডেকে এনে সামান্য কিছু বেতনের ভিত্তিতে আর কোনো কোনো ক্ষেত্রে দুবেলা খেতে দেওয়া হবে, এই যুক্তিতে তাদেরকে কাজে লাগানো হবে। কিন্তু দুঃখের বিষয়, কোনো বাড়িতে এই যে কাজের মেয়েটি কাজ করে, হঠাৎ করে কোনো কারণ ঘটলে পরে বা বিনা কারণে তাকে বলে দেওয়া হয় আগামীকাল থেকে তোমাকে আর আসতে হবে না। এটা নিয়ম বিরুদ্ধ। একজনকে আমি কাজে লাগালাম, সে কাজ করছে, অন্যত্র আর কোথায় কাজ পাবে এই মুহূর্তে তার জানা নেই। কিন্তু তাকে কোনো নোটিশ না দিয়ে, আগের থেকে তাকে না জানিয়ে হঠাৎ করে কাজ থেকে তাকে বার করে দেওয়া, এটা নিয়ম নীতির মধ্যে পড়ে না, এটা বেআইনি এবং অবৈধ। এর বিরুদ্ধে সংগ্রাম করার দরকার। আমাদের বহু মধ্যবিত্ত বাড়িতে এইরকম বহু কাজের মেয়েরা কাজ করে, অনেকের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। বাড়ির যিনি মহিলা কর্তৃক তার সাথে কাজের মেয়ের সম্পর্ক অত্যন্ত মধুর হয়। আমি তার সাথে ঘরের মেয়ের মতো তার সাথে ব্যবহার করা, তাকে একই সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, যে চাল, যে ভাত, যে তরকারি বাড়ির কর্তা খায়, কাজের মেয়েকে সে একই ভাত একই তরকারি দেওয়া। কিন্তু এটা এক্সেপশনাল, এটা ব্যতিক্রম। কিন্তু বহু ক্ষেত্রেই আমরা জানি যে কাজের মেয়েরা কাজ করে তারপরে তার খাবার দাবার অবশিষ্ট যা পড়ে থাকে তার থেকেই দেওয়া, এবং যৎসামান্য যে বেতন তাকে দেওয়া হয় সেই বেতনও সময় মতো তার হাতে পৌঁছবে। এর বিরুদ্ধে সংগ্রাম করা দরকার। অসংগঠিত ক্ষেত্রে এরকম অনেক অত্যাচার হয়, অনেক নিয়ম বিরুদ্ধ কাজ হয়। যারা মালিক পক্ষ তারা নিয়ম বিরুদ্ধ কাজ করে, শ্রমিকদের সাথে দুর্ব্যবহার করে, তাদের শ্রমের যে ন্যায্য মূল্য সেই মূল্য তারা পান না। সেই কারণে এর বিরুদ্ধে মূলত অসংগঠিত শ্রমিকদেরকে নিয়ে আগামী দিনে আপনারা আরো ভালো করে কাজ করবেন, সংগঠনকে শক্তিশালী করবেন, এই বিশ্বাস আমি রাখি। আরেকটা কথা আমি বলে শেষ করব, খুব বড় লম্বা বক্তৃতা দেওয়ার সময় বা সুযোগ এখন নেই। যে আপনারা জানেন যে এবারে 2021 নির্বাচন একটা মহারণ। পশ্চিমবাংলায় 5টা বিধানসভা নির্বাচন আছে।
তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে নির্বাচন তা হচ্ছে পশ্চিমবাংলার নির্বাচন। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, জেপি নাড্ডাজি ইতিমধ্যে অনেকবার পশ্চিমবাংলায় এসে ঘুরে গেছে দলের কি করণীয়, আমরা আগামী দিনে সরকারে এলে পরে আমরা কি করব, মানুষের উপকারের জন্য, সোনার বাংলার প্রতিষ্ঠার জন্য আমরা কি কাজ করব ইত্যাদি তারা এর মধ্যে অনেকবার বলে গেছে। আর স্থানীয় যারা নেতৃত্ব আছেন, আমাদের সভাপতি মাননীয় দিলীপ ঘোষ সহ শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অন্যান্য নেতৃত্বরা সারা পশ্চিমবাংলা চষে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষকে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ করবে এবং আগামী দিনে বিধানসভা নির্বাচনে যাতে অন্তত 200 আসন ভারতীয় জনতা পার্টির অধীনে যায় তার ব্যবস্থা গ্রহণ করবেন। যদি তারা ঐক্যবদ্ধ বিজেপির সৈন্যবাহিনী তৈরি করতে পারে তাহলে আমরা যারা নিচু স্তরে কর্মী আছি, যারা পুরনো আছেন তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি। আমরা যারা নবনিযুক্ত আমরা তো আশা করতে পারি যে যারা পুরনো, যারা আমাদের আগে থেকে ভারতীয় জনতা পার্টি করছে তারা আমাদেরকে ডেকে নেবেন, আমাদের কাজ করার সুযোগ করে দেবেন, যাতে আমরা ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে আমরা কাজ করে আগামী দিনে এই মেদিনীপুর সিট আমরা যেখানে থাকি সেই সিট আমরা দখল করছি। সেই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাদের অসংগঠিত শ্রমিক এই মেদিনীপুর শহরে কয়েক হাজার, আপনারা ভালো করে যোগাযোগ করুন, তাদেরকে ঐক্যবদ্ধ করুন, সংঘবদ্ধ করুন এবং আপনাদের সুযোগ্য নেতৃত্বে তাদেরকে নিয়ে বাহিনী তৈরি করুন, যে বাহিনী আগামী দিনে বিধানসভা নির্বাচনে আমাদের এখানে যারা বরিষ্ঠ নেতৃত্ব আছে তারা শুধুমাত্র একটা ওয়ার্ড দেখার জন্য নয়, তাদের ভূমিকা অনেক বড়, অনেক বিস্তৃত, তাদেরকে সেই ভূমিকাটা পালন করতে হবে। শঙ্করবাবু শুধুমাত্র হকার ইউনিয়নের লিডার নন, তাকে আমি চিনি, দীর্ঘকাল ধরে তিনি আমাদের এই মাটিতে দাঁড়িয়ে সংগ্রাম করেছে, অনেক বড় বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাকে আরো বড় ভূমিকা পায়। জগন্নাথ বাবু, তার কাছে আমার অনুরোধ থাকবে সংক্ষিপ্ত ছোট জায়গায় আপনার কাজ আপনার সীমাবদ্ধ রাখবেন না, অনেক বৃহৎ আকারে অনেক বড় জায়গা জুড়ে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা আগামী দিনে কাজ করবেন, যে কাজের মধ্য দিয়ে আর 3-4-5 দিনের মধ্যেই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। আমাদের কেন্দ্রীয় বাহিনী আজ থেকে পশ্চিমবাংলার মাটিতে পা রাখবে, তারা পশ্চিমবাংলার শান্তি শৃঙ্খলা রক্ষা করবার জন্য কাজ করবে। আর আপনারাও তৈরি হন জোর বদল, যে আগামী দিনে আর 2 মাসের মধ্যে নির্বাচন, সেই নির্বাচনে অন্তত 200টা আসন। আর এই পশ্চিম মেদিনীপুর জেলা, যে জেলাটায় আমি দীর্ঘকাল ধরে কাজ করেছি, একটা সময় কংগ্রেসের হয়ে কাজ করেছি, পরবর্তীকালে যখন বুঝেছি যে কংগ্রেসের আর শক্তি নেই, কংগ্রেস পশ্চিমবাংলা হারিয়ে গেছে,
বাধ্য হয়ে মানুষের কাজ করবার জন্য, মানুষের কাজ করবার সুযোগ পাওয়ার জন্য আমি তৃণমূল কংগ্রেসে গেছি। তৃণমূল কংগ্রেস শুরুটা খুব ভালোভাবে করেছে, আমি খুশি ছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখলাম যে তৃণমূল কংগ্রেসটা আর রাজ্যব্যাপী নেই, কলকাতা কেন্দ্রিক হয়ে গেছে। পিসি ভাইপো তো আছে, আর তাদের একটা ছোট্ট সার্কেল আছে, তার বাইরে তারা কারো কথা চিন্তা করে না। লোকের কথা কান দিয়ে শোনে, এসপি যা বলে সেটা নাকি দলের কথা, ডিএম যা রিপোর্ট দেবে সেটা নাকি দলের কথা। কিন্তু দলের যারা কাজ করে, যারা সঠিকভাবে সততার সাথে কাজ করবে, তাদের কথা শুনবার কোনো প্রয়োজন তারা মনে করে না। তারা এসপি ডিএম এর কথা শুনে সেইভাবে কাজ করে। তো আমরা সেই কাজ করতে গিয়ে আমি দেখেছি যেইভাবে এ দলে আর থাকা যায়। আমাকে যদি সবসময়তেই দলের কাজ করতে গিয়ে এসপিকে স্যালুট করতে হয়, ডিএমকে সবসময় নমস্কার করে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেতে হয়, তার চাইতে অপমাননার কি হতে পারে? আমি দলের একজন সৈনিক, দলের একজন কর্মী, আমি আমার কাজ করবো স্বাধীনভাবে দলের কথা শুনে। সেখানে প্রশাসনের কথা আমাকে সবসময় শুনতে হবে কেন? সেই কারণে যখন বুঝলাম যে এই দলে আর সম্মানের সাথে, মর্যাদার সাথে কাজ করা যাবে না, তখন শুভেন্দুবাবু আমাকে পরামর্শ দিলেন যে আপনি এক কাজ করুন, আমি চিন্তা ভাবনা করছি, আপনি আমার সাথে চলুন। আমি শুভেন্দুবাবুর কথা মাথা পেতে নিই এবং যেটা বললাম যে গত 19শে ডিসেম্বর অমিত শাহজির হাত ধরে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। আপনাদের কাছে আমার আবার সবিনয় বিনীত নিবেদন থাকবে যে আপনারা সংঘবদ্ধ হন, আপনারা জোটবদ্ধ হন এবং আপনারা এখনো পর্যন্ত পশ্চিমবাংলার কোনো জায়গায় ক্ষমতা পাননি, না পৌরসভায়, না জেলা পরিষদে, না পঞ্চায়েতে, না বিধানসভা। দু একটা আসন বিক্ষিপ্তভাবে কোথাও হয়তো পেয়ে, কিন্তু সেটা তো ক্ষমতা পাওয়া না। ক্ষমতা পেতে হবে এবং সোনার বাংলা তৈরি করতে হবে, যেটা অমিত শাহজি বলছে, যেটা নরেন্দ্র দামোদরজি বলছে, ভারতের প্রধানমন্ত্রী বলছে। সেই কথার মর্যাদা রাখতে গেলে পরে ছোট ছোট জায়গায় আমরা যে এখানে কাজ করি, অন্তরের অন্তঃস্থল থেকে সর্বশক্তি নিয়োগ করে আমাদের সেই কাজটা করতে হবে। আমি আপনাদের কাছে আহ্বান জানাবো যে আগামী দিনে আপনাদের যে ধরনের প্রোগ্রাম হোক, যে ধরনের অনুষ্ঠান হোক, দয়া করে আমাকে বাদ দেবেন না, আমাকে ডাকবেন, আমাকে সুযোগ দেবেন, যেন আপনাদের পাশে থেকে আমার এই বয়সেও আপনাদের কাছে থেকে কাজ করবার সুযোগ পাই। এই আবেদন আপনারা আপনাদের প্রত্যেককে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ, অজস্র অজস্র ধন্যবাদ সম্মানীয় প্রাক্তন পুর প্রধান তথা সর্বজন শ্রদ্ধেয় প্রণবদা। আমাদের যে দিক নির্দেশ করলেন, আমরা আশা করি সেই দিক নির্দেশ যথাযথভাবে পালন করবার চেষ্টা করব। আর আপনাকে আমরা বাদ দেওয়া তো অনেক দূর, আপনাকে ছাড়া কোনো প্রোগ্রামই করবো না। আমরা সব সময় আপনাকে আমরা মহিমান্বিত, আমরা গৌরবান্বিত, আমরা গৌরবিত। ধন্যবাদ প্রণবদাকে, ওনার বহু মূল্যবান সময় দিয়ে উনি আজকে এই বয়সেও যে লড়াই চালিয়ে যাচ্ছেন, এটা আমাদের কাছে একটা প্রতিকৃতের মতো। উনি, ওনাকে আমরা স্টলওয়ার্ড হিসেবে দেখছি, যে ওনাকে দেখে আমাদের রাজনীতিটা আরো শেখা উচিত, কিভাবে রাজনীতিটা করা উচিত। আমি এখন বক্তব্যের মাঝে একটু সাবধান করব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিশিরদাকে বলবো একটি একক গীত গাওয়ার জন্য। সবাই ধৈর্য ধরে বসবেন, আমরা বেশিক্ষণ করবো না, আমাদের অনুষ্ঠান আর কিছুক্ষণে সমাপ্ত করব এবং তারপর সবার ভোজনের ব্যবস্থা আছে।
এদেশের মাটি আমার মাথার মণি, এদেশের মাটি আমার মাথার মণি। মা বলে ভক্তি ভরে, মা বলে ভক্তি ভরে, তাই তো দেশের চরণ চুমি। এদেশের মাটি আমার মাথার মণি। এদেশের কবির মতো কোথায় কে ভরেছে বিশ্ব গগন মধুর সুরে। কোন দেশেতে এমন করে আকুল করা মধুর তানে, ভালোবাসা সবার মনে বন্যায়নে। এ মাটির নেই তুলনা জগৎ জুড়ে জানি আমি। এদেশের মাটি আমার মাথার মণি। দেশ বিদেশে ধর্ম কথা প্রচার করে, এদেশে রাজার ছেড়ে প্রাসাদ ছড়ে। এদেশে গাইল স্বয়ং ভগবানে অমর গীতা, জ্বালালো লোক প্রাণের দীপান্বিতা। এ মাটি কর্ম জ্ঞানে ধর্ম ধ্যানে তীর্থভূমি। এদেশের মাটি আমার মাথার মণি। এ ভূপের স্বর্ণ ধুলি মাথায় করে, কত বীর সপেছে প্রাণ দেশের তরে। ইতিহাস কয় সে কথা রক্ত লেখা পাতায় পাতায়। চারণ কবি আগুন যায় সূর্য কোথায়। এ মাটি চরম যাওয়ার পরম পাওয়ার তীর্থভূমি। এদেশের মাটি আমার মাথার মণি। মা বলে ভক্তি ভরে, তাই তো দেশের চরণ চুমি। এদেশের মাটি আমার মাথার মণি। ধন্যবাদ সম্মানীয় শিশিরদাকে সুন্দর একক গীত পরিবেশনের জন্য। আমরা সম্মানীয় প্রণবদাকে 1 ঘন্টা সময় চেয়েছিলাম, উনি এসেছেন। আমরা সত্যি সত্যি ওনার কাছে ধন্যবাদ জানাই। ওনার সময় অতিক্রান্ত, ওনার আরো কাজ আছে। আমরা ওনাকে এগিয়ে দিচ্ছি। আমাদের কার্যক্রম আরেকটু চলবে। পৌঁছে দেন। আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় সমাজসেবী তথা সিনিয়র অ্যাডভোকেট নবকুমার দণ্ডপাঠ। ওনাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করব। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজ একটা বিশেষ শুভ দিন। আমরা এখানে আজ সংগঠিত অসংগঠিত শ্রমিক শ্রেণী এবং বিভিন্ন শ্রমজীবী সব একত্রিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আগামী বিধানসভা ইলেকশন 2021। এখানে আমরা সবাই একত্রিত হয়ে বর্তমান যে অপশাসন সরকার, অপশাসন চালিয়ে যাচ্ছে যে সরকার,
এদেরকে আমাদের উৎখাত করতে হবে, ক্ষমতা থেকে উৎখাত করতে হবে। সেই জন্য আমরা আজ এখানে শপথ নেব, প্রতিটি শ্রমিক সংগঠনের ভাই বোনেরা, কার্যকর্তারা সবাই আমরা এখানে শপথ নেব যে আগামী বিধানসভা ইলেকশনে আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে বর্তমান যে দুর্নীতিগ্রস্ত সরকার তাকে আমরা উৎখাত করব, এই বলে আমার বক্তব্য সমাপ্ত। ধন্যবাদ। বিশিষ্ট সমাজসেবী তথা সিনিয়র অ্যাডভোকেট আমাদের শ্রমিক সংগঠনের ল সেলের প্রধান নবকুমার দণ্ডপাঠ মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কার্যকরী সভাপতি সম্মানীয় প্রদীপ মান্না মহাশয়। আমি ওনাকে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। নমস্কার। আজকে মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টি শ্রমিক সংগঠনের বিজেএমটিউসির রাজ্য কার্যকরী সভাপতি মাননীয় শঙ্কর দাস মহাশয়, উপস্থিত আছেন মেদিনীপুর জেলা বিজেএমটিউসির সভাপতি মাননীয় পবিত্র সাউ মহাশয়, এই ওয়ার্ডে সভাপতি জগন্নাথ দা এবং উপস্থিত আছেন এই ওয়ার্ডের কার্যকরী সভাপতি জয়ন্ত দা এবং উপস্থিত আছেন অন্যান্য বিশিষ্ট ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, কার্যকর্তা সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বিজেএমটিসি পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা গৈরিক অভিনন্দন জানিয়ে আজকের এই কার্যক্রম প্রসঙ্গে দু চার কথা তুলে ধরার চেষ্টা করি। আপনারা জানেন পূর্বে আমাদের যে ভারতীয় জনতা পার্টিতে নিযুক্ত হয়েছেন প্রণব পুষ্প মহাশয়, তিনি তার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। সেই বক্তব্যের পর আমরা আজকে যে কার্যক্রম করছি তাতে আমরা ধন্য। আগামী দিন ভারতীয় জনতা পার্টি যে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে চলেছে তারই প্রস্তুতি। আগামী 21 সালের যে বিধানসভা নির্বাচন তারই প্রস্তুতি। তাই আমরা আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকের এই সম্মেলন আয়োজন করেছি। আপনারা জানেন প্রত্যেকটি রাজনৈতিক দলের মেরুদণ্ড কৃষক এবং শ্রমিক। কৃষক এবং শ্রমিক এই মেরুদণ্ডের উপর ভর করে প্রত্যেকটি রাজনৈতিক দল এগিয়ে যায়। আজকে যে ভারতীয় জনতা পার্টি আমাদের পশ্চিম বাংলায় ঝড়ের গতিতে প্রবেশ করছে এবং দুর্বার গতিতে এগিয়ে আসছে, আগামী 21 সাল আমরা যে জয় লাভ করবো তার জন্য আমরা সেই প্রস্তুতি নেব। আমরা জানি আগে আমাদের দলকে জিতাতে হবে, আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমাদের এই সংগঠন, এই শ্রমিক সংগঠন আগামী দিন, আজকে আমরা যেরকম জায়গা দিতে পারছি না, আগামী দিন আর এই জায়গা কিন্তু আর দেওয়ার মতন কেন এরকম ভেতরে আর করার জায়গা থাকবে না। কারণ শ্রমিক সম্প্রদায় তারা পিছিয়ে পড়া মানুষ, তারা পেছনের মানুষ, তারা শোষিত মানুষ, তারা বঞ্চিত মানুষ। তারা আসে যখন ছত্রছায়া, যে দলটা ক্ষমতায় থাকে তারই ছত্রছায়া থাকতে চায়, আড়ে থাকতে চায়। আজকে আমাদের সঙ্গে হাজার হাজার শ্রমিক যোগাযোগ করছে, যারা তৃণমূলের এই গুন্ডাদের শাসানি লাল চোখের ভয় করে প্রকাশ্যে আসতে পারছে না। তারা বলছে দাদা চিন্তা করবেন না, আগামী দিন আমরা আছি আপনাদের পেছনে। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসীন হবে এবং আমরা সেই আপনাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি যে বিজেএমটিউসি ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়ন আগামী দিনে আরো মজবুত
আরো দুর্বল গতিতে এগিয়ে যাবে। সেই জন্য আমরা আগামী 2021-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আমরা বিভিন্ন দিক থেকে দলকে জেতানোর জন্য মজবুত হচ্ছে এবং সংগঠিত হচ্ছে। সেই সংগঠিত হয়ে প্রত্যেকে আগামী নির্বাচনে আমরা জয়লাভ করব এবং নির্বাচনে জয়লাভ করে আমাদের বিজেপি শ্রমিক সংগঠনকে শক্তিশালী করব, মজবুত করব। কারণ এই অসংগঠিত শ্রমিকের পেছনে আমাদের যে মেদিনীপুরের কর্ণধার, মেদিনীপুরের শ্রমিক সংগঠনের যিনি কর্ণধার আমাদের শঙ্কর দাস মহাশয়, অতীতে দীর্ঘদিন শ্রমিকদের সঙ্গে তিনি সহযোগিতা করেছেন, বিভিন্ন শ্রমিক সংগঠন নিয়ে আন্দোলন করেছেন, বামপন্থী সংগঠনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, টিএমসি সংগঠনের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আজকে ভারতীয় জনতা পার্টি যে বর্তমান সরকার চলছে তার বিরুদ্ধেও মাননীয় শঙ্কর দাস মহাশয় আন্দোলন করেছেন এবং আন্দোলন করে চলেছেন। তাই শঙ্কর দাস মহাশয় আমাদের পাশে আছে, থাকবে আমাদের পাশে। আমাদের যে বিজেপি কার্যকর্তারা আছে, প্রত্যেক সক্রিয় কার্যকর্তা, তাদের পাশে আমরা যদি থাকি আর আমরা যদি শঙ্করদা পবিত্রদার হাতকে মজবুত করতে পারি, তাদের হাতকে শক্ত করতে পারি, তাহলে আমরা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে শ্রমিক সংগঠন তাদের পাশে সক্রিয়ভাবে দাঁড়াতে পারবো, তাদের সহযোগিতা করতে পারবো, তাদেরকে আমরা দিশা দেখাতে পারবো। এই লক্ষ্যে আমরা আজকে এই শ্রমিক সংগঠন করছি। শুধু তাই নয়, আগামী 21 সাল নির্বাচন মনে রাখতে হবে, আগে দলকে জিতাতে হবে। দল জিতলে আমরা জিতবো, আর আমরা জিতলে আমাদের শ্রমিকরা দিশা পাবে আর শ্রমিকদের সুরা হবে। সেই লক্ষ্য নিয়ে আজকে আমরা এখানে শপথ নেব যে আগামী নির্বাচনে আমরা বিজেপির আত্মহত্যা করবো, বিজেপির জয় জয়কার করবো। এই শপথ নিয়ে আমরা বাড়ি ফিরবো। আর বিশেষ কিছু না বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ সম্মানীয় প্রদীপ মান্না মহাশয়কে, জেলার কার্যকরী সভাপতি প্রদীপ দা তার অমূল্য বক্তব্য রাখলেন। আমরা আমাদের মধ্যে একটু উপস্থিত হবেন জেলার প্রাক্তন জেলা সভাপতি সম্মানীয় বিমান কোলে মহাশয়। আমরা তার উপস্থিতির জন্য একটু অপেক্ষা করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সকলের প্রিয় সম্মানীয় রাজ্যের কার্যকরী সভাপতি শ্রী শঙ্কর দাস মহাশয়। আজকে মেদিনীপুর শহর মন্ডল, এই মেদিনীপুর শহর মন্ডলের 25টা ওয়ার্ড, সেই 25টা ওয়ার্ডকে নিয়েই মন্ডল কমিটি, এই মন্ডল কমিটির আজকে শ্রমিক চেতনা সম্মেলন। এই শ্রমিক চেতনা সম্মেলন হচ্ছে প্রকৃতপক্ষে শ্রমিকের যে বিভিন্ন দাবি দেওয়া, শ্রমিকদের যে অধিকার, সাথে সাথে 2021-এর নির্বাচন। এই শ্রমিক সম্মেলনে সবাইকে স্বাগত, সবাইকে একসাথে আমরা বলবো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে ভারত মাতা শ্রী চরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকে এই শ্রমিক কল্যাণ চেতনা যে সম্মেলন, সেই সম্মেলনে সবাইকে গৌরী অভিনন্দন। আজকে আমাদের এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই পবিত্র সাউ, উপস্থিত রয়েছেন আমাদের জেলা কার্যকারী সভাপতি প্রদীপ মান্নাদা, উপস্থিত আছেন শহরের মন্ডল সভাপতি জগন্নাথ সামন্তদা, উপস্থিত আছেন শহরের কার্যকারী সভাপতি আমাদের জয়ন্ত চ্যাটার্জি, দীর্ঘদিনের বিজেপির
দায়িত্বে কাজ করছেন, আমার দীর্ঘদিনের পুরনো সঙ্গী, মেদিনীপুর শহর মন্ডলের এক সময় দক্ষতার সাথে বিজেপি দায়িত্ব পালন করেছে, তাকে অভিনন্দন জানাই। আমাদের এই মন্ডলের প্রাক্তন সভাপতি তপন সামন্ত কিছুক্ষণ আগেই বক্তব্য রাখছিলেন। আমাদের মেদিনীপুর শহরের সর্বজনপ্রিয় পৌর প্রধান প্রণবদা, দীর্ঘ গণ আন্দোলনের তিনি সঙ্গী, তিনি তার বক্তব্য উপস্থাপিত করেছেন। আমার ভাতৃপ্রতিম সুমন্ত মন্ডল বিজেপি অফিস সম্পাদক দায়িত্ব পালন করেছে এবং প্রশাসকের দায়িত্ব পালন করেছে। আমাদের বিমলদা যখন সভাপতি ছিলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি সকলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সদস্য এবং বিজেপি সদস্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আইনজীবী বন্ধুরা, সকলকে আমার গৌরব অভিনন্দন। আজকের এই শ্রমিক কল্যাণ যে চেতনা, শ্রমিক চেতনা যে সম্মেলন, সেই সম্মেলন আজকে আমরা করছি এই মর্মে 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনে কে জিতবে, এই নির্বাচনে আমাদের ভোট কাকে দেব। আমরা ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন, আমরা ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেব, বিজেপিকেই ভোট দেব। কিন্তু সেই সাথে সাথে আমাদের যে অধিকার, সেই অধিকারের কথা ভুললে চলবে না। আমরা যদি লক্ষ্য করে দেখি, ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে 84% বর্তমান অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা আমরা জীবনযাপন করি। কারা শ্রমিক না জানে, প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি নেই, যারা প্রফেশনাল ট্যাক্স দেয় না, তারা প্রত্যেকেই অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে। যারা ক্ষেত মজুর, যারা পরিচারিকার কাজ করেন, যারা টোটো চালান, যারা অটো চালান, যারা রিক্সা চালান, যারা হকারি করেন, যারা ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, যারা মাঝারি ব্যবসায়ী, প্রত্যেকেই কিন্তু শ্রমজীবী এবং অসংগঠিত ক্ষেত্রে জীবনযাপন করেন। আমাদের ভারতবর্ষের যখন নির্বাচন হয় বা পশ্চিমবাংলার নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা অধিকার বলে, ভারতীয় নাগরিকের অধিকার বলে আমরা নির্বাচনে ভোট দিতে যাই এবং লাইনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভোট দিয়ে থাকি। বিগত 73 বছর ধরে যদি আমরা স্বাধীনতা আন্দোলনের পর থেকে যদি দেখি যে আমরা লাইনে ভোট দিয়ে দাঁড়িয়েছি, আর সেই অধিকার যে আমার প্রাপ্য সেটা আমরা পাইনি। আমরা যদি দেখি 34 বছরের বাম শাসন, যে বাম শাসন ক্ষমতায় আসার সময় বলেছে যে আমরা সাম্যবাদ ভারতবর্ষে আনবো, বাংলায় আনবো, গরিব খেটে খাওয়া মানুষের শ্রমিকের অধিকার পাইয়ে দিব, সেই সরকার যারা চালিয়েছে, যারা বুর্জুয়ার বিরুদ্ধে আন্দোলন করবে বলেছে, যারা শোষণের বিরুদ্ধে আন্দোলন করবে বলেছে, তারা 34 বছর ক্ষমতায় থেকে কোন শ্রমিকের উন্নয়ন হয়নি, তাদের সামাজিক সুরক্ষা হয়নি, তাদের কোনো অধিকার তারা পাননি। সেই শ্রমিকরা যেই নিরিখে ছিলেন সেই নিরিখেই রয়ে গেছেন। আর সিপিএম এর নেতারা শোষণের বিরুদ্ধে লড়তে এসে, বুর্জুয়ার বিরুদ্ধে লড়তে এসে তারা শোষক হয়ে গেছে, তারা বুর্জুয়া হয়ে গেছে। আজকে সিপিএম এর বাড়ির নেতাদের বাড়ির সামনে যদি যান, আপনি সোজা হয়ে দাঁড়ালে তার বাড়ি দেখতে পাবেন না, ঘাড় বাঁকিয়ে দেখতে হবে। 4 তলা, 5 তলা, 15 তলা বাড়িতে তারা থাকে। তাদের বাড়ির সামনে পুকুর দিয়ে লেখা আছে পুকুর হইতে সাবধান, কোন সাধারণ খেটে খাওয়া মানুষ যেতে পারবে না, শ্রমিকরা যেতে পারবে না, তার কাছে পৌঁছতে পারবে না। আর তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার, এই গরিব খেটে খাওয়া মানুষের সরকার বলে বস্তিতে থাকি বলে মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ক্ষমতায় এসে সেও ঠিক গরিব মানুষকে শোষণ করেছে। আজকে এই শ্রমিক চেতনা সম্মেলনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানাতে চাই যে আপনি যদি মামাটি মানুষের কথা বলেন, যদি শ্রমিকের কথা বলে ভোট নিয়েছেন, যদি গরিব বস্তিতে থাকেন বলে সেই অধিকারে গরিব মানুষ 84% মানুষের ভোট নিয়েছেন, তাহলে এই গরিব মানুষের আপনি কি করেছেন আজকে জবাব দিন। এই 2021 নির্বাচনে আপনাকে জবাব চাইছে গরিব খেটে খাওয়া শ্রমিকরা, জবাব চাইছে 84% পশ্চিমবাংলা
জবাব দিতে হবে। রাজনৈতিক কচকচানি, ভাইপো কি করলো, কাকা কি করলো, পিসিমণি কি করলো, আমি ওটা বুঝবো না। আমরা শ্রমিক আন্দোলন করি, আমাদের অধিকার চাই। আজকে তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনি একটা ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত, আপনি একটা গরিব মানুষের শোষণকারী, রক্ত শোষণকারী পেম্পা। আপনি রাতের অন্ধকারে গরিব মানুষের রক্ত শোষণ করেন। আপনি গরিব মানুষের রক্ত শোষণকারী একটি জাতক মানব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, আমাদের বিমান করে পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি, তাকে আমরা স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আমরা যদি লক্ষ্য করে দেখি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ নাকি আবার ক্ষমতায় আসতে চাইছে। বলছে যে আমরা মানুষের সব কাজ করে দিয়েছি, মানুষকে বলছে দুয়ারে সরকার এনে দিয়েছি। আমি প্রশ্ন করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের টোল ফ্রি নম্বর দিয়েছে, আমাদের পত্রিকা আছে, কমল সংবাদ, বিভিন্ন নিউজে, এবং আমরা পত্রিকায় দিয়ে বলেছি যে দুয়ারে সরকার এনেছেন, তাহলে অসংগঠিত ক্ষেত্রে সামাজিক সুরক্ষা কেন হয়নি? ওইখানে দুয়ারে সরকারের এই অপশন নেই যে আমার সামাজিক সুরক্ষা হয়নি কেন? যদি অসংগঠিত ক্ষেত্রে 84% মানুষ থাকে, সোশ্যাল সিকিউরিটি আইন অনুযায়ী এই 84% মানুষকে সামাজিক সুরক্ষা দিতে হবে। প্রত্যেকে যখন 60 বছর বয়স হবে পেনশন প্ল্যানে তারা চিকিৎসা পাবেন, প্রত্যেক মানুষ তার ছেলে মেয়েদের শিক্ষার জন্য অর্থ পাবেন, প্রত্যেক মানুষ তার ছেলে মেয়েদের চিকিৎসা হলে ডাক্তারের কাছে যাবেন, শিক্ষার টাকা পাবেন, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রকল্পের জন্য তার উন্নয়ন হবে। আর সেই উন্নয়নের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় সমস্ত শ্রমিককে আনতে হবে। এটা কেন্দ্রীয় ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল সিকিউরিটি অ্যাক্টে আছে। মুখ্যমন্ত্রী, আপনি কি তাহলে জানেন না যে সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট কিভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে, রূপায়িত করতে হবে? আপনার দুয়ারে সরকারে তো নেই। একটা ধাপ্পাবাজি দিয়ে মানুষের কাছে প্রচার শুরু করে দিলেন দুয়ারে সরকার। আজকে মানুষ দেখছে দুয়ারে সরকার নয়, এটা জমের দুয়ারে সরকার নিয়ে গেছেন আপনি। আপনার এই সরকার জমের দুয়ারে পৌঁছে গেছে, কোনো মানুষের উন্নয়ন হয়নি। আমি আজকেও ঘোষণা করছি, আপনি 24 ঘন্টার মধ্যে যারা প্রাথমিক শিক্ষককে আপনি তাদেরকে রিক্রুটমেন্ট দিয়ে দিলেন, তার এই সামাজিক সুরক্ষা প্রকল্পের সমস্ত শ্রমিককে আজকে আপনি অধিকার দিন। তাদের টাকা আপনি লুট করছেন। কোথায় লুট করছেন? সামাজিক সুরক্ষার টাকা। এই সামাজিক সুরক্ষার টাকা হচ্ছে ডিজেল পেট্রোল থেকে প্রতিদিন 1 টাকা করে শেষ আদায় করে রাজ্য সরকার। সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার আগে বুদ্ধদেব ভট্টাচার্য যখন 2010 সালে ক্ষমতায় ছিলেন, নভেম্বর মাসের 25 তারিখ থেকে এই সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য শেষ আদায় করা হচ্ছে। আপনারা ভেবে দেখুন তো, যা এই বিষয়ে ভাবেন বা হিসাব জানেন, প্রতিদিন পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ হাজার কোটি ডিজেল পেট্রোল বিক্রি হচ্ছে লিটার, আর কত টাকা রাজ্য সরকারের ঘরে যাচ্ছে? সেই টাকা কোথায়? মুখ্যমন্ত্রী জবাব চাইছে আজকে জনতা। এই টাকা আপনার পৈতৃক সম্পত্তির টাকা নয়। সরকার যারা ক্ষমতা আছে, শেষ নেই, ট্যাক্স নেই জনগণের উন্নয়নের জন্য। আর যে খাতে যে টাকা আদায় করা হয়, সেই খাতেই তাকে ব্যয় করতে হয়। আজকে ট্রান্সপোর্ট ওয়ার্কারদের কয়জনের সামাজিক সুরক্ষা আছে? এই টাকা চুরি করে আপনার কোন ভাইপোকে দিয়েছেন আর কোন দাদা ভাইকে দিয়েছেন? জনতা হিসাব চাইছে, আর হিসাব চাইবে 2021-এর নির্বাচনের ভোট বক্সের মধ্যে। সেদিন কিন্তু আপনি হিসাব দেখতে পাবেন। এই গরিব মানুষের টাকা শোষণ করা, তাদের উপার্জনের রক্ত শোষণ করা। প্রণবদা বলছিলেন তার বক্তব্যে, যারা পরিচারিকার কাজ করেন তাদেরকে যখন তখন খুশি বাদ দিয়ে দেয় এবং ইচ্ছা খুশি মতো বেতন দেয়। তার জন্য SSY মাধ্যমে তাদেরকে সামাজিক সুরক্ষা প্রকল্প দেওয়ার কথা। যারা পরিচারিকার কাজ করেন, জিজ্ঞাসা করুন গিয়ে, তাদের কারণে সামাজিক সুরক্ষা নেই, তাদের SSY হয়নি। তার দায়িত্ব এই মেদিনীপুর পৌরসভার এবং রাজ্য সরকারে যারা তৃণমূল কংগ্রেসের কমিশনার ছিল তাদের করা উচিত ছিল। যারা রাজ্য সরকারের MLA-MP আছে তাদের করা উচিত ছিল। রাজ্য সরকার আজকে প্রশাসনকে দিয়ে যে পরিচালনা করার চক্রান্ত করছে, সেই প্রশাসনকে দিয়ে করার দরকার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটি করেন। প্রণবদা ঠিক কথাই বলছিলেন যে কমিশনারদের MLA-MP-দেরকে কাজ করতে দেয় না, প্রশাসনিক ভাবে কাজ করতে চায়। তার জন্য
বিধানসভা পশ্চিমবঙ্গে তিনি নির্বাচন করেননি। নির্বাচন হচ্ছে মানুষের গণতন্ত্র ও রক্ষা করার একটা অধিকার। এই অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় কেড়ে নিয়েছেন। এই অধিকার মানুষের কেড়ে নিয়ে তিনি এককভাবে শাসন ব্যবস্থাকে নিজের হাতে রেখেছেন, প্রশাসনকে দিয়ে, আর এই প্রশাসনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে মানুষের শোষণ করার যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়, সেই চক্রান্তের বিরুদ্ধে 2021 নির্বাচনে আমাদের তার যোগ্য জবাব দিতে হবে। আর সেই যোগ্য জবাব দেওয়ার জন্য এই শ্রমিক চেতনা সভা আমরা আজকে করছি, সম্মেলন করছি। আগামী 28 তারিখ কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য জুড়ে এই শ্রমিক চেতনা সম্মেলন হবে এবং আমাদের বিজেপির কার্যকর্তারা সকলে সেখানে উপস্থিত থাকবেন। আমাদের বিজেপি কেন্দ্রীয় সভাপতি ডাক্তার মোহাম্মদনাথ বিশ্বাস ওখানে উপস্থিত থাকবেন। সেই সম্মেলনে আমাদের শ্রমিক সংগঠন বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে সেদিন আমরা আওয়াজ তুলব যে এই সরকার আর নাই দরকার, দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার আর নাই দরকার, গরিব মানুষের অর্থ লুট করা সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর নেই দরকার, গরিব মানুষের রক্ত শোষণকারী তৃণমূল কংগ্রেসের সরকার আর নেই দরকার। যে শেষ আদায় হয় ন্যাশনাল সিকিউরিটি সোশ্যাল সিকিউরিটির আইনে আছে যে মানুষের ঘরে যখন ইন্ডিভিজুয়াল যারা কাজ করছে, ক্যাজুয়ালি কাজ করছে, তার অধিকার সেই মালিক নেয় না কখনো। তাই সেই মালিক যাতে তাকে যদি না নেয় তাহলে গভর্নমেন্টের শেষ আদায় করে তাদেরকে সামাজিক সুরক্ষা দেওয়া হবে। যারা নির্মাণ মজদুর, যারা বাড়ি তৈরি করে, যারা কাঠের মিস্ত্রি বাড়ির জানলা দরজা তৈরি করে, যারা গ্রিলের কাজ করে, তারা প্রত্যেকেই সামাজিক সুরক্ষা পাবে। 1998 সাল থেকে এই সামাজিক সুরক্ষার আইনে তাদের জন্য রাজ্য সরকার শেষ আদায় করে। ইট, বালি, সিমেন্ট, প্রত্যেক রড, কাঠ প্রত্যেকটি থেকে রাজ্য সরকার শেষ আদায় করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রশাসনের টিকটিকিরা চারিদিকেই ঘুরছে। আমি এইরকম বক্তব্য প্রতিটি জায়গায় রাখি, আজকেও রাখছি। যদি আমি ভুল বলে থাকি তাহলে আপনারা প্রকাশ্যে আসুন, আমি প্রয়োজনে ক্ষমা চাইবো, নাহলে আপনাদের ক্ষমা চেয়ে পশ্চিম বাংলা থেকে বিদায় নিতে হবে। গরিব মানুষের টাকা শোষণ করা যাবে না, গরিব মানুষের অর্থ লুট করা যাবে না, গরিব খেটে খাওয়া শ্রমিকের ছেলে মেয়েদের খাদ্য লুট করা যাবে না। তার বিরুদ্ধেই সকলকে গর্জে উঠতে হবে। সমস্ত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সমস্ত মানুষকে আমি আহ্বান জানাবো, এই নির্বাচনে সবাই মিলে গর্জে উঠুন। বিজেপির শ্রমিক সংগঠন বিজেএমটিউসি কে শক্তিশালী করুন। শ্রমিক সংগঠন হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠন মানুষের কথা ভাবে, যে শ্রমিক সংগঠনের নেতৃত্বরা থাকে তারা গরিব মানুষের কথা ভাবে, তাদের অধিকারের কথা ভাবে, মানুষের রুজি রুটির কথা ভাবে, তাদের বৃদ্ধকালে পেনশনের কথা ভাবে, তাদের ছেলে মেয়েদের শিক্ষার কথা ভাবে। সেই শ্রমিক সংগঠন হচ্ছে বিজেএমটিউসি, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল। আর সেই মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলকে ভারতীয় জনতা পার্টি অনুমোদন দিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত অসংগঠিত শ্রমিককে একত্রিত করে তাদেরকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে। সেই শ্রমিক সংগঠনের সদস্য আপনারা। আর আমাদের ভারতীয় জনতা পার্টি এই মানব কল্যাণের জন্যই ভারতবর্ষে গঠিত হয়েছে। দীনদয়ালজি উপাধ্যায় যে একাত্ম মানববাদ রচনা করেছেন, যে তিনি বলেছেন যে প্রকৃতপক্ষে যদি দেশের বিকাশ করতে হয়, দেশের উন্নয়ন করতে হয়, দেশের মানুষের কল্যাণ করতে হয়, তাহলে অন্তর্দয়ী মানুষের উন্নয়ন করতে হবে, অন্তর্দয়ী মানুষের যোজনা আনতে হবে। তাই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এই অন্তর্দয়ী যোজনার মাধ্যমে বিনা পয়সায় সাধারণ মানুষকে চাল দেওয়া শুরু করেছিলেন। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে তিনি খাদ্য সুরক্ষা আইন এনেছেন, যে আইনের প্রতিটি মানুষ খাদ্য সুরক্ষার যোজনার মাধ্যমে 2 টাকা কিলো করে চাল পাবেন, সেটা আপনারা বিনা পয়সায় পাচ্ছেন। তার জন্য 29 টাকা 67 পয়সা এই রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার দেয়। সেই টাকা থেকে চুরি করে নিম্নমানের চাল মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, যে চাল অনেক ক্ষেত্রে মানুষের খাওয়ার যোগ্য। সেই গরিব মানুষের চাল, গরিব মানুষের ছেলের মুখের অন্ন কেড়ে নিচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের আমাদেরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছেন যে এই গরিব মানুষও সরু চালের ভাত খাবে, গরিব মানুষও ভালোভাবে জীবনযাপন করবে। গরিব মানুষের অধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই খাদ্য সুরক্ষা আইন এনেছেন। আপনারা সবাই জানেন আমাদের যে ভারতবর্ষের সংবিধান
৭৩ বছর স্বাধীনতার পরেও এখনো পর্যন্ত মানুষ অধিকার পাচ্ছিল না। 2014 সালে প্রধানমন্ত্রী এনে এই খাদ্য সুরক্ষা আইন এনেছেন। সাথে সাথে আমাদের যে সংবিধানে যে লেখা আছে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, এই তিনটি হচ্ছে আমাদের সংবিধানের মূল আদর্শ। আপনারা যদি ডিকশনারির প্রথম পাতায় খুলে দেখেন তাহলে খাদ্য, শিক্ষা আর স্বাস্থ্য আর কর্মসংস্থান এটা কিন্তু ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানের একটা অধ্যায়। সেই অধ্যায়কে সামনে আনার জন্য প্রধানমন্ত্রী মানুষের মধ্যে স্বাস্থ্য যাতে ভালো থাকে তার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প এনেছেন। যে আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা মানুষ চিকিৎসা পাবে। শুধু পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষের যে কোনো জায়গায় যাবেন, যে কোনো নার্সিংহোমে যাবেন, এই আয়ুষ্মান ভারতের চিকিৎসা হবে। আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী এখানে আয়ুষ্মান ভারত এখানে কার্যকারী করতে দেয়নি। তার যোগ্য জবাব দিতে হবে এই 2021 নির্বাচনে। আমরা যদি লক্ষ্য করে দেখি যে শিক্ষার ক্ষেত্রে যে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা আনানোর জন্য অটল বিহারী বাজপেয়ী সমস্ত মানুষের জন্য সর্বশিক্ষা অভিযান এনেছিলেন। সেই সর্বশিক্ষা অভিযান প্রকল্প ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষে এনেছিলেন। ভারতীয় জনতা পার্টির লক্ষ্য মানব কল্যাণের জন্য, ভারতীয় জনতা পার্টির লক্ষ্য ভারতবর্ষের বিকাশের জন্য, ভারতীয় জনতা পার্টির লক্ষ্য প্রতিটি মানুষ সুখে, শান্তিতে, আনন্দে, স্বচ্ছন্দে থাকতে পারবে। তার যে ব্যাঘাত ঘটাবে এই শ্রমিক সংগঠন বিটিএমটিউসি কাউকে ছাড়বে না। গরিব মানুষের অর্থ লুট করলে তাকে ছাড়া হবে না। তার পা ধরে আমরা কেড়ে নেবো, তার হাত রেখে দেবো। যে গরিব মানুষের টাকা লুট করবে, যে মানুষের টাকা চুরি করবে, যে হিসাব দেবে না, তাদেরকে কাউকে ছাড়বো না। তাদের বিরুদ্ধে হবে আমাদের আন্দোলন। করতে উঠতে হবে সমস্ত শ্রমিককে, করতে উঠতে হবে মানুষকে। আর তবেই যে দুর্নীতি ভারতবর্ষ থেকে বিলোপ হবে। তা না হলে এই সিপিএম, তৃণমূল, কংগ্রেস যেভাবে দুর্নীতি করে মানুষের গরিবের টাকা লুট করেছে, সেই লুট বন্ধ করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে 2021 ক্ষমতায় আসতে হবে। তাই সর্বস্তরের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, এই নির্বাচন ভয়ঙ্কর নির্বাচন। এই নির্বাচন হচ্ছে নিষ্ঠা এবং সততার নির্বাচন, দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন, গরিব মানুষের মুখের অন্ন কেড়ে নেওয়ার বিরুদ্ধে নির্বাচন, গরিব মানুষের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে নির্বাচন। এই নির্বাচনে সবাই মিলে পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করুন। আগামী দিনে সমস্ত মানুষ, সমস্ত শ্রমিক অধিকারটা রক্ষা হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। অজস্র অজস্র ধন্যবাদ সম্মানীয় রাজ্যের কার্যকরী সভাপতি শঙ্কর দাস মহাশয়কে ওনার বহুমূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক জেলা পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন সভাপতি সম্মানীয় ধীমান কোলে তথা রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে মহাশয়কে, আমাদের বিজেএমটিউসি সুনামদায়ী পথ প্রদর্শক আমাদের গাইড ধীমান দাকে আমরা জানাই ধন্যবাদ। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমি একটু বরণ করে নেব। আজকে আমাদের এই সংগঠনের প্রোগ্রাম উপস্থিত হয়েছেন মেদিনীপুর জেলার টাওয়ার গ্রুপের সমস্ত ছেলেদের, যিনি কনভেনার সম্মানীয় জ্ঞান প্রকাশ পান্ডেজিকে একটু সামনে আসতে অনুরোধ করবো। জ্ঞান প্রকাশ পান্ডেজিকে বরণ করে নিচ্ছেন সোনালী ওঝা মহাশয়। ধন্যবাদ। বন্দে মাতরম। জ্ঞান প্রকাশ পান্ডেজিকে আমরা ধন্যবাদ জানাই আজকের এই সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আমি একটু বরণ করে নেব আমাদের মিডিয়া সেলের প্রত্যুত
বরণ করে নিচ্ছেন সম্মানীয় সোনালী ওঝা বিজেপি আইটি সেলের কমান্ডার। আমরা আমাদের কার্যক্রমের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। সম্মানীয় ধীমানদা আজকে শরীর ভালো নেই, দু চার কথা খালি গলায় বলে দিচ্ছেন, তারপরে আমরা একটি সমাপ্তি সঙ্গীত দিয়ে আমরা আমাদের কার্যক্রম শেষ করব। আজকে এই সভায় উপস্থিত আমার দীর্ঘদিনের সংগ্রামের সাথে শঙ্কর দাস, ভাই সুমন্ত, প্রদীপ দা, তপন দা, কারণ সমস্ত কার্যকর্তা বন্ধু, দেরি হলো আমার আসতে, না গেলেও নয়, ঠিক আছে। শঙ্কর দা, আমাদের জয়ন্ত পাগল করছে এবার না। আমরা সবাইকে আমার অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই যে সভা, এই সভায় যে সমস্ত রাজনৈতিক বিষয় আছে এবং শ্রমিক সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে সংকটে সব বলেছে। বলে আমার বক্তব্য রাখবো না, আমি শুধু একটি আবেদন করতেছি। সে আবেদনটা কি? নির্বাচন আসন্ন, এই নির্বাচন যখন আমাদের দোরগোড়ায়, তখন আমরা যারা আছি এখানে উপস্থিত হয়েছি, আমাদের কিন্তু অনেক দায়িত্ব আছে। এখানে অনেকেই আছি আমরা যারা অনেকে বঞ্চিত বা অপমানিত বা একটু মনে দুঃখ নিয়ে আছি, অনেক বেদনা নিয়ে আছি, খারাপক্রান্ত মন নিয়ে আছি। কিন্তু যাই করি না কেন, একটা কথা মনে রাখতে হবে, সে আমাদের ভারতীয় জনতা পার্টির ওর নেতৃত্ব কতটা সম্মান দিল, ভালোবাসা দিল, এগুলোকে এখন একটু সরিয়ে দিতে হবে। আমাদের এক এবং অন্যতম লক্ষ্য হলো যে ভারতীয় জনতা পার্টিকে সামনের যে নির্বাচন আসছে তাতে জয়যুক্ত করা। কারণ আমাদের যে আদর্শবাদ, আমরা যেখানে যে অবস্থায় কাজ করি না কেন, আমরা একটা আদর্শবাদকে নিয়ে চলি, রাষ্ট্রবাদকে নিয়ে চলি, দেশাত্মবোধকে নিয়ে চলি। এখানে ভারতীয় জনতা পার্টি আমরা যেন ভুলে না যাই, যেমন অনেক মানুষ আছে যারা ভুল মানুষ আমাদের দলে এসে গেছে, এটা হবে এত বড় দল, সর্বভারতীয় রাজনৈতিক দল, পৃথিবীর সর্ববৃহত্তম রাজনৈতিক দল, কিন্তু ওগুলোকে গুরুত্ব আমরা দেব না। কারণ দেব না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে আর এই অসুখ কিন্তু সেরে যাবে। আমার যেটা মূল কথা হলো যে ভারতীয় জনতা পার্টিতে এরকম হাজার হাজার আমার পবিত্র ভাই যেমন আছে জানেন, সঙ্গের কার্যকর্তা, হাজার হাজার ভারতীয় জনতা পার্টির নেতা আছে, নেতৃত্ব আছে, যারা বিয়ে শাদী করেনি, ঘর বাড়ি সংসার করেনি, আর তারা নিরলস ভারত মাতাকে পরম বৈভবশালী করার তারা যোগ্যে তারা নিজেদেরকে রত রেখেছেন, নিজেদেরকে নিযুক্ত রেখেছেন। তাই এই কথা আমরা মনে রাখবো যে আমাদের যে পার্টি, ভারতীয় জনতা পার্টি, তার যে নেতৃত্ব, তার যে দিশা, তার যে মিশন এবং ভিশন, সেটা সঠিক আছে। আমরা বলুন তো যারা এখানে উপস্থিত হয়েছি, আগে মোদীজির নেতৃত্বে সবচেয়ে বড় যে সাফল্য আমাদের, অনেক রাজ্যে আমরা ক্ষমতা ভোগ করেছি, আবার ক্ষমতা থেকে সরে গেছি, কিন্তু গুড গভর্নেন্স অর্থাৎ প্রশাসনের ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কোনো প্রশ্ন চিহ্নের মুখে এখন পর্যন্ত পড়েনি। বিগত লোকসভা নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল দুটি তত্ত্বের বিরুদ্ধে, দুটি মানুষের বিরুদ্ধে। সেটা কি ছিল? একটা যে টুকরে টুকরে গ্যাং ছিল, যারা বলতো কাশ্মীর ভাঙে আজাদি, মণিপুর ভাঙে আজাদি, যারা বলতো, আর তাদের পরাজয় হয়েছে। আর পরাজয় কাদের হয়েছে? যারা প্রাইভেট কোম্পানিগুলো, এক একটা রাজনৈতিক দল পরিবারতন্ত্র দ্বারা পরিচালিত হচ্ছিল। এই দুটো মতের বিরুদ্ধে বিগত লোকসভা নির্বাচনে আবার মানুষ নির্বাচনে এখন ভারতীয় জনতা পার্টিকে তার মতামত ব্যক্ত করেছিল এবং 303টি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে। একটা যে লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করবো, কোনো কার্যকর্তা, কোন যে স্তরের আমরা নেতৃত্ব হই না কেন, আমরা যেন বিভ্রান্ত না হই। কারণ বারবার মিডিয়া বা হতাশ মিডিয়া বা হতাশ যে সমস্ত রাজনৈতিক দল, এই হতাশ রাজনৈতিক দলগুলো বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা জানেন, গত বছর শীতের সময় যখন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলো, তখন ভারতবর্ষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছিল।
একটা ভারতবর্ষে একটা মজবুত স্থিতিশীল সরকার থাকুক, এটা অনেকের কাছে কাম্য নয়। ঠিক একই রকম ভাবে যাদের 100-200 একর জমি, যাদের জন্য পশ্চিম মেদিনীপুরের চাষিদেরকে 5,000 টাকা করে আলুর বীজ কিনতে হয়েছে, যে আলুর বীজ অন্যান্য বছর 1200 থেকে 1800 টাকার মধ্যে ক্রয় করতে হয়, আর সেখানে আমাদের আবার দেখছি আমরা কোথায় কোথায় দিল্লি অবরোধ হয়। সিএ সময় হয়েছিল, আমরা দেখেছিলাম সেখানেও দেখেছিলাম রাস্তা অবরোধ করে, দিল্লি অবরোধ করে একটা আন্দোলন চলছিল। পরবর্তীকালে আমাদের দেশে গোয়েন্দা দেখলো এর পেছনে বিদেশের মদত ছিল। আবার সেই একই হতাশ পরিবারতন্ত্র নিয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলো চলে, সেই দলগুলো আর তারা আবার এই ভারতীয় জনতা পার্টির যে মোদীজির নেতৃত্বে সরকার চলছে আর তাকে বিব্রত করার চেষ্টা করছে। কি নিয়ে করছে? কৃষক বিরোধী বলে। অনেকে জানেই না। আমি শুধু কৃষকদের নিয়ে বলবো, মোদীজি যেটা করেছেন সেটা কৃষকদের বাঁচার জন্য করেছেন। কৃষক যখন একটা ফসল যখন সে বীজটা বপন করে, অনেকগুলো যদি কিন্তুর উপর নির্ভর করে তার উৎপাদিত ফসল কত পরিমাণ হবে বা কত মূল্য হবে। বৃষ্টিপাত নির্ভর করে, অতিবৃষ্টি হলো সমস্যা, খরা হলো সমস্যা, এই সমস্ত ঠান্ডা বেশি হয়ে যেমন দরকার অনেক সময়, আবার কমও দরকার। এই সমস্ত নিয়ে কৃষককে চাষ করতে হয়। এখন যে আইনটা করা হয়েছে, ভারতবর্ষের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক বেকার আছে। আমাদের যখন লকডাউন চলছিল, ভারতবর্ষের প্রথম 3-6 মাস লকডাউন, সারা বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছিল। সারা বিশ্বের অর্থনীতি ভেঙে পড়েছিল, ভারতবর্ষের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু অবাক হয়ে অদ্ভুত হয়ে যাবেন, 4.6% আমাদের উৎপাদনের হার বৃদ্ধি হয়েছিল। আর আমাদের এই অন্নদাতা কৃষকদের জন্য হয়েছিল। ভারতবর্ষের অন্নদাতা কৃষকরা হচ্ছে তারা আমাদের শক্তি, আমাদের ভারতবর্ষকে মজবুত রাখা তারাই শক্তি। আর তার জন্য আমাদের মোদীজি তাদের সুরক্ষার জন্য শুধু সরকার বলছে কৃষক বিরোধী সরকার, মোদীজি 1 লক্ষ কোটি টাকা তিনি খরচ ব্যয় করেছেন কৃষি পরিকাঠামোর জন্য। আমরা ইতিমধ্যে জানি 10.19 কোটি মানুষ তারা ওই যে কিষাণ সম্মান নিধি সে টাকা পেয়েছে। 94,000 কোটি টাকা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখন যে আইন, এই আইনে যাতে শিক্ষিত বেকাররা তারা কাজ পায় তার জন্য একটা ইনাম ব্যবস্থা চালু করা হচ্ছে। আর শুধু উৎপাদিত ফসল শুধু একটা ছোট মার্কেট থেকে তার চেয়ে একটু বড় মার্কেট নয়, একটা পুরো চেন সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের সঙ্গে এই চেনের মাধ্যমে, ইনামের মাধ্যমে আর এই কৃষির যে সমস্ত পণ্য আদান প্রদান হবে তার উৎপাদন হবে। আর আমরা কি ভারতীয় জনতা পার্টির সরকার কি চেয়েছেন, মোদীজি সরকার কি চেয়েছেন, যে বিভিন্ন যে সমস্ত কোম্পানিগুলো আছে সেই সংস্থাগুলোকে যাতে কৃষির ক্ষেত্রে তারা বিনিয়োগ করে আর তার জন্য উৎসাহিত করছে। অনেকেই বলছে না সেই নীল চাষের মতো অবস্থা হবে। আবার সেই চুক্তি চাষ ভুল বলা হচ্ছে। এই চুক্তি কখনো দীর্ঘমেয়াদী চুক্তি নয়। এই চুক্তি যে কোনো সময় খারিজ করা যায়। একমাত্র যে কৃষক কোনো ফসল উৎপাদন হওয়ার আগে, কোনো বীজ বপন করার আগে, আর তখন সে সংস্থার সঙ্গে আর তার একটা হবে, দরদাম ঠিক হয়ে যাবে, নির্ধারিত হবে। সেই ব্যক্তি যে অগ্রিম টাকা নেবে, যে কৃষক অগ্রিম টাকা নেবে, তিনি সেই ফসলের জন্য, সেই ফসলের ক্ষেত্রে অগ্রিম টাকা নিলে সে চুক্তি থেকে বেরোতে পারবে না। কিন্তু চুক্তি থেকে বেরোতে পারবে আবার কেমন হবে, তিনি যে পরিমাণ অর্থ নিয়েছে সেই পরিমাণের ফসলটুকু তিনি দেবেন। বাকি যে সমস্ত ফসল তিনি যেমন মান্ডিতে বিক্রি করতেন, যেমন তিনি সরকার নির্ধারিত এমএসপি পেতেন, সেই এমএসপি পাবে। তাই আমি একটা কথাই বলবো, এখনো সেই কৃষকরা আছে। আর আমাদের এই সিপিএম, কংগ্রেস, ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো পরিবারতন্ত্র নিয়ে চলছে, যাদের নীতিগতভাবে দেউলিয়া হয়ে গেছে আর তারা মদত দিচ্ছে। আমরা কি পাইনি? আমরা 370 ধারা, যেটা নিয়ে আমরা এই সম্পদ আমরা 1991 সালে লড়াই করছি, এই সমন্ত আছে লড়াই করেছি আমরা, আজকে সেই 370 ধারা চলে গেছে। আমি কোনো স্বপ্নে ভাবতে পারিনি আজকে ভারতবর্ষের মধ্যে সন্ত্রাসবাদের যে একটা বিরাট একটা ভয়ানক পরিস্থিতি ছিল। প্রতি মাসে বছরে 6-7টা ঘটনা ঘটতো, কোথাও বাস উড়ে যাচ্ছে, কোথাও ট্রেন উড়ে যাচ্ছে। আজকে সেখানে সন্ত্রাসবাদ দমন করা গেছে। পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে দিয়ে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে।
চীনের সৈন্যরা ভারতবর্ষের সীমান্তে সমস্যা তৈরি করেছিল, আর মোদীজি একমাত্র হিম্মত রেখেছিল। আমরা এই যে গ্যাট চুক্তির পরে সম্পদটা ভালো জানেন, গ্যাট চুক্তির পরে সারা বিশ্বে একটাই বাজার, তথাপি মোদীজি কিন্তু সাহস করে চীনের অনেকগুলো অ্যাপস বন্ধ করে দিলেন। আজকে চীনের যে সীমান্তের সমস্যা ছিল সেই সমস্যা আমাদের মিটে গেছে। অনেকেই বলে মোদীজি কি তিনি সীমান্তকে সুরক্ষা দিচ্ছেন না, আমাদের নিশ্চয়ই জোয়ারা দিচ্ছেন, কিন্তু মোদীজি বারবার যাচ্ছেন সীমান্ত সুরক্ষা বাহিনীর কাছে। তাদের যে হোসলা, তাদের যে উৎসাহ, তাদের যে আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছেন। আজকে ভারতবর্ষ বিশ্বের বুকে বিশ্বের কোনো সমস্যা হলে কোনো আলোচনা করতে হলে ভারতবর্ষকে বাদ দিয়ে বিশ্বের এখন কোনো আলোচনা হচ্ছে না। আর কোভিড-19 ক্ষেত্রে আমরা দেখেছি ভারতবর্ষ পথ দেখিয়েছে, আমাদের বিজ্ঞানীরা পথ দেখেছে, মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ আজকে আমরা করোনার ভাইরাসের আমরা টিকা আবিষ্কার করেছি। এখন ভারতবর্ষ অন্য দেশকে, ব্রাজিল, বিভিন্ন দেশকে তার টিকা তারা দিচ্ছে। আজকে ভারতবর্ষ এই জায়গায় এসছে, এটাই হলো মোদীজির সরকারের সাফল্য। আমি একটা কথাই বলবো, অনেক যন্ত্রণা থাকবে, অনেক ব্যথা থাকবে, অনেক অভিমান থাকবে, অনেক ব্যক্তিগত চাওয়া থাকবে, সব ভুলে গিয়ে এই যে একটা শক্ত সমর্থ ভারতবর্ষ তৈরি হয়েছে, বিশ্বের বুকে যে আমরা জায়গা করে নিয়েছি, এই পার্টির যেমন মিশেল আছে, মিশেল যুক্ত দলের সঙ্গে আমরা একদম 24 ঘন্টায় সামনে নির্বাচন পর্যন্ত সময় দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবো, এই আবেদন করতে আমি এসেছি। এই আবেদন করে আমি বক্তব্য দিচ্ছি। ধন্যবাদ। সকাল দিকে আজকে আমরা সভা শেষ করব, আমরা সবাই মিলে উঠে দাঁড়াবো, প্রার্থনা করে আমরা সবাই মিলে শেষ করি। জাতীয় সঙ্গীত দিয়ে আমরা শেষ করবো, সবাই মিলে আমরা দাঁড়াবো। আজকে শ্রমিক চেতনা সম্মেলন এখানে সমাপ্তি ঘোষণা করছি। পবিত্র সাহু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতিকে এখানে আসার অনুরোধ করছি। আমরা কার্যক্রম সমাপ্ত করব প্রার্থনার মাধ্যমে, জাতীয় সঙ্গীতের মাধ্যমে। একটু বলতে হবে, সবাই হাঁটা চলা করছে, একটু মন দিয়ে শুনবেন। জাতীয় সঙ্গীত হবে, কেউ নড়াচড়া করবেন না, ঘরের মধ্যে যারা আছেন এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। জাতীয় সঙ্গীত শেষ হলে তারপর আমাদের এই সম্মেলন শেষ হবে। এক দো এক দো। জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलहित रंग। तब शिव नामे जागे, तब शिव आशीष मागे, गाये तब जय गाथा। जनगण मंगल गायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बीजेपी श्रमिक संगठन बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। श्रमिक चेतना सम्मेलन जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम। भारत माता की जय। আমাদের এই সম্মেলন এখানেই সমাপ্ত আমরা ঘোষণা করছি। এই
ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন শ্রমিক চেতনা সম্মেলন আজকে এখানে সমাপ্তি।